আজকে থেকে আমরা হলো ফাইনালের টপিকস গুলো একটু দেখবো। ফাইনালের টপিক শুরু হবে তোমার হলো রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, চ্যাপ্টার 4 রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং। তোমাদের আগের সেকশনেও এটা ক্লাস নিলাম, একই আলোচনা আবার রিপিট করবো তোমাদের সাথে। তোমাদের কাছে নতুন, কিন্তু আমার কাছে এই আলোচনায় একই কথা হ্যাঁ স্যার, প্রতি সেমিস্টারে সেম আলোচনা না, প্রতি সেমিস্টারে আমি সেম করি না সাধারণত। প্রত্যেক সেমিস্টারে আমি করার চেষ্টা করি, কি বল কন্টেন্ট গুলো আপডেট করার চেষ্টা করি। টপিক সেম না স্যার, এই জন্য বললাম আর কি। মানে কন্টেন্ট আপডেট করি, কিছুটা চেঞ্জ করার চেষ্টা করি, কিছুটা নতুন নতুন কন্টেন্ট সংযোজন করার চেষ্টা করি, কিছু পুরোনো কন্টেন্ট বাদ দেওয়ার চেষ্টা করি। তারপরেও রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে আমার সাথে যারা এখানে ল্যাবে আছো, ল্যাব করছো, তারা কিন্তু অলরেডি আমরা এই কাজটা করে আসছি ল্যাবে। এইখানে আমরা স্টুডেন্ট আছি হলো 23 জন। আমার সাথে ল্যাবে আছো কয়জন বলো তো? এখানে একটু হ্যান্ড রেজ করো দেখি। ল্যাবে যারা যারা আছো একটু হ্যান্ড রেজ করো দেখি। এখানে একটা পারসেপশন যে কয়জন এখানে নতুন আছে। ম্যাক্সিমামই ল্যাবে নেই, ল্যাবে আছে হলো অনলি আচ্ছা, যারা ল্যাবে এই কাজটা আমরা করেছি, আমাকে একটা প্রাথমিক এটা বলতে পারবা কিনা? কাকে জিজ্ঞেস করবো? আওয়ালকে জিজ্ঞেস করি, আওয়াল হোসেন মজুমদার। আওয়াল, শুনতে পাচ্ছ? হ্যাঁ আওয়াল, জি স্যার। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। বলো তো, ল্যাবে আমরা যে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং বা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস নামে একটা ল্যাব করেছিলাম, সেখানে রিকোয়ারমেন্টের দুইটা টাইপ আমরা দেখছিলাম। কি কি টাইপ ছিল বলো তো? আচ্ছা, এনিওয়ান, কেউ কি বলতে পারবে? স্যার, ফাংশনাল আর নন ফাংশনাল দুইটা, ওইটা ওইটা তার আগে একটা মেইন একটা বেসিক দুইটা পার্থক্য ছিল। স্যার, সিস্টেম রিকোয়ারমেন্ট আর ইউজার রিকোয়ারমেন্ট। সিস্টেম রিকোয়ারমেন্ট, ইউজার সিস্টেম রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট আবার আমরা দুই ভাগে, মূলত তিন ভাগ ছিল, ফাংশনাল, নন ফাংশনাল, ডোমেইন রিকোয়ারমেন্ট। কিন্তু ডোমেইন রিকোয়ারমেন্ট আসলে আলাদা কোনো রিকোয়ারমেন্ট না, এই জন্য আমরা বলছি দুই ভাগে, ফাংশনাল রিকোয়ারমেন্ট, নন ফাংশনাল। আর ডোমেইন রিকোয়ারমেন্ট আসলে ওটাও একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। তাহলে এইখানে আমাদের যেটা কাজ, রিকোয়ারমেন্ট আমরা মোটামুটি একটা আইডিয়া আছে, সেই রিকোয়ারমেন্টের এবার ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝানো। রিকোয়ারমেন্ট তো একটা জিনিস, আর রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং তাহলে আর একটা জিনিস। অর্থাৎ রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং আমরা এখানে বলতে চাচ্ছি, এটা এমন একটা প্রসেস, যে প্রসেসের মধ্য দিয়ে আমরা যে ইউজার রিকোয়ারমেন্ট বা সিস্টেম রিকোয়ারমেন্ট যেটা বলছি বা যেটা বুঝে আসছি, সেই রিকোয়ারমেন্ট গুলোকে একটা সিস্টেমে ইস্টাবলিশ করা, একটা সিস্টেমের মধ্যে সেটাকে ইমপ্লিমেন্ট করা। এই ইমপ্লিমেন্ট করতে যে বিভিন্ন ধরনের কনস্ট্রেইন্ট আসবে, বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস আসবে, সেগুলোকে সলভ করে করে ওই যে ইউজার রিকোয়ারমেন্ট আর সিস্টেম রিকোয়ারমেন্ট সেটাকে এস্টাবলিশ করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলবো রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং। তাহলে একটু এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করি। যেমন ধরো
একটা সিস্টেমে প্রথমেই একটু টপিকসে ঢোকার আগে একটু ব্রেইন স্টর্মিং করি। যেমন ধরো একটা সিস্টেম, সিম্পল একটা সিস্টেম, অর্থাৎ দুইটা সংখ্যাকে সে কি করবে, শুধু যোগ করে একটা আউটপুট জেনারেট করবে, এরকম একটা সফটওয়্যার আমরা চালাচ্ছি। খেয়াল করো, এটা ইকুয়াল টু এইখানে একটা আউটপুট সে জেনারেট করবে। ধরো ইনপুট দিলাম হলো 1, এখানে দিলাম হলো 2, আউটপুট কত আসবে বাবা? হ্যাঁ 3। 3 আসবে, 3 আসবে তো, তাই তো? জি স্যার। এখন কথার কথা, ধরো এইখানে আমরা বলছি এটা একটা ইন্টিজার টাইপের একটা ডেটা। হ্যাঁ, এটাও ধরো ইন্টিজার টাইপের। আমরা যখন সফটওয়্যার ডিজাইন করছি ভিতরে ব্যাক এন্ডে, ঠিক আছে, এখানে ইন্টিজার টাইপের দিছি, এখানে একটা ইন্টিজার টাইপের দিছি, আউটপুট যেটা আসবে সেটাকে হয়তো আমরা বললাম যে এটাও ফ্লট টাইপের আউটপুট আসবে, ঠিক আছে, এফ টাইপের দিলাম। তাহলে আউটপুটটা কি আসার কথা? 3.002 ঘর পর্যন্ত। এখন কথার কথা, ধরো এখানে এইখানে দিলাম আমি 1.5, এইখানে দিলাম ধরো 2, তাহলে আউটপুটটা কত আসবে? স্যার 3.00। ভালো করে, ইন্টিজার। হ্যাঁ স্যার ইন্টিজারের মধ্যে ফ্লট নিয়ে নিছেন। হ্যাঁ, আউটপুট কত আসবে বলো? স্যার 3 আসবে। 3 আসবে স্যার। হ্যাঁ, আমি কিন্তু স্যার ইনপুট 3 তো আসার কথা, প্রথমে তো ইন্টিজার নেয় না, তারপর এইবারে হলো আমার একটা সমস্যা, তাই না? জি স্যার। তার মানে একটা সিস্টেম কিন্তু আমি তৈরি করে ফেলছি। সিস্টেমের কাজ আমরা বলছি ইউজার রিকোয়ারমেন্ট কি, যে কোনো দুইটা নাম্বার দিলে সেই নাম্বার দুটাকে যোগ করে সেটা যোগফল বের করে দিবে, এটা ইউজার রিকোয়ারমেন্ট। সিস্টেম রিকোয়ারমেন্ট কি এর? এখন এই যে একটা সিস্টেম যখন আমরা ডিজাইন করব, তখন কি এটা আমরা বাইরে থেকে দেখতে পারবো এটা ইন্টিজার টাইপের নাকি এটা ফ্লট টাইপের, এটা কি দেখা যায়? না স্যার। দেখা যায় না। এখন ইউজার যদি এই ইন্টিজারের জায়গায় যদি ফ্লট টাইপের ইনপুট দেয়, তাহলে কি প্রবলেম হবে? ফ্লট দিলে সে তো এটা কাউন্ট করবে কত? 1ই কাউন্ট করবে, 0.5 তো কাউন্ট করতে পারবে না, তাই না? রেজাল্ট জি আসবে 3.00, কিন্তু আসলে ইউজার ইনপুট দিছিল কি 1.5। তাহলে তার রেজাল্ট কি ঠিক হলো না। তাহলে তার সিস্টেমের এফিসিয়েন্সি কি হয়ে গেল? এফিসিয়েন্সি কমে গেল না, পারফরম্যান্স কমে গেল। তার মানে যা আমি ইনপুট দিয়েছিলাম, যা আউটপুট আসার কথা সেটা কিন্তু আসেনি। তাহলে এটা প্রবলেমটা কোথায় হয়েছে? সিস্টেম যখন আমি ডিজাইন করছি ডেটা টাইপ ধরাতে। হ্যাঁ ডেটা টাইপের মধ্যে, কিন্তু এটা বাইরে থেকে ইউজার কিন্তু এটা বুঝতে পারবে, বুঝতে পারছে না। আবার ধরো কথার কথা, এখানে একটা ইনপুট দিলা এ, ঠিক আছে, প্লাস এখানে ধরলাম দিলাম 2, ঠিকই আছে, এটার আউটপুট কত আসবে? এটা আসবে না। কিন্তু আসবে না কেন, এটা তুমি বুঝতে পারছো না, সিস্টেম স্যার এটা স্যার ইন্টিজারের মধ্যে তো আর স্ট্রিং নিতে পারবেন না। এখানে ডাটা তো টাইপ এখানে ইন্টিজার দিয়ে এখানে রাখতে। কিন্তু আমি উল্লেখ 67 করে, আসবে, 67। হ্যাঁ না 67 আসবে না, ও যেটা বলছে আসলে আসবেই না, কিন্তু সিস্টেমও তোমাকে ছাড়বে না, কারণ সিস্টেমকে কিন্তু আমি কোনো ইনস্ট্রাকশন আসলে দেই নেই। স্যার ভ্যাকটর পলিসি নিয়ে কাজ করবে। না কাজ করবে না, আমি বলি শোনো, দেখো তার মানে এই এটা যখন সে পাচ্ছে, নেবে, সে ইনপুট ধরো নিল, যেহেতু টেক্সট বক্স আমি সবই অ্যালাউ করে রাখছি, সব ধরনের ইনপুট আমি এখানে দিতে পারছি। এখানে একটা টেক্সট বক্স, এখানে 2 দিলাম,
তার মানে এটাও নেবে ইনপুট, এখানে প্লাস আছে এটাকে কাউন্ট করলে এটাকেও নিল, যখন সে হিসাব করতে যাবে এটার সাথে এটা সে কি করতে পারছে না, যোগ করতে পারছে না, কিন্তু সে কিন্তু ট্রাই করছে, তাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে তুমি যোগ করো। তার মানে একটা ইরর বা একটা সিস্টেমে তোমার একটা ডিফিকাল্টি বা কনস্ট্রেইন্ট, একটা ফল্ট সিচুয়েশন তোমাকে ফেলে দেবে, তাই না? আউটপুট পাচ্ছ না, কিন্তু তোমাকে কোনো মেসেজও দিচ্ছে না যে কি কারণে এই সমস্যাটা হচ্ছে। আমরা কিন্তু সিম্পল বলে খুব বুঝতে পারছি যে এটা এই দিছি দেখে কি হচ্ছে প্রবলেম। যদি এই সিস্টেম অনেক লার্জ সিস্টেমের মধ্যে ছোট্ট একটা পার্ট যদি এরকম হয় এবং সেটা তুমি আইডেন্টিফাই না করতে পারো, এটা মেজর মানে বিশাল এক প্রবলেম। তাহলে আমরা দেখো সিম্পল একটা কাজ করতে যে তাহলে কত ধরনের কনস্ট্রেন্ট ফেস করতে পারি। এখানে এক ধরনের কনস্ট্রেন্ট, এটা এক ধরনের কনস্ট্রেন্ট, আরো ধরো যদি ডিফারেন্ট টাইপের কিছু কনস্ট্রেন্ট আসে, এরকম আসতে পারে। তার মানে হাজারো কনস্ট্রেন্ট সিম্পল একটা ইউজার যে রিকোয়ারমেন্ট সেটাকে ফুলফিল করতে যে আমাদের এরকম অনেকগুলো কনস্ট্রেন্ট এরকম আসতে পারে। এই যে কনস্ট্রেন্ট গুলো আসলো, এই কনস্ট্রেন্ট গুলোকে মিট আপ করার যে পদ্ধতি, কিন্তু আমার এটা এস্টাবলিশ করতে হবে, যে কোনো নাম্বার দিলে সে যোগফল দেখাবে। এইটা এস্টাবলিশ করতে যে যত ধরনের কনস্ট্রেন্ট আছে এই কনস্ট্রেন্ট গুলোকে সলভ করে করে তোমাকে আগাতে হবে। এই পদ্ধতিকে আমরা বলছি আসলে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? আর এইখানেই দুইটা টাইপ আমরা বলতে পারি। তাহলে এটা হলো যদি আমরা বলি ইউজার রিকোয়ারমেন্ট, অর্থাৎ একটা সিস্টেম কি তার সার্ভিস সেটাকে একটা স্টেটমেন্ট আকারে, অ্যাবস্ট্রাক্ট স্টেটমেন্ট আকারে সেটাকে প্রকাশ করা, টোটাল সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করা, তাকে আমরা বলবো ইউজার রিকোয়ারমেন্ট। আর তাকে আরো স্পেসিফিক ওয়েতে ইন্টিজার টাইপের ডেটা সে যোগ করতে পারবে, ফ্লোট টাইপের ডেটা সে যোগ করতে পারবে। যদি ক্যারেক্টার টাইপের ডেটা এখানে দেওয়া হয় তাহলে সে একটা মেসেজ শো করবে যে এটা আসলে ইন্টিজার বা ফ্লোট টাইপের ভ্যালু না, বা এটা ইনভ্যালিড নাম্বার, প্লিজ ইনপুট কারেক্ট নাম্বার। ঠিক আছে? তার মানে এটা দেওয়ার আগেই এখানে ইনপুট দেওয়ার সময় সে এটা কি করবে, একটা মেসেজ শো করবে। তার মানে এইগুলো হলো তার এক একটা সিস্টেম রিকোয়ারমেন্ট। তার মানে কাজ সেটা করবে, ইউজার রিকোয়ারমেন্ট এই কাজটি করার জন্য, বাকিগুলো তার হলো সিস্টেম রিকোয়ারমেন্ট। তাহলে এইটাকে আমি যদি করতে চাই তাহলে সিস্টেম রিকোয়ারমেন্ট কি কি থাকবে এইভাবে ডিজাইন করব। এখন আসলে সিস্টেম রিকোয়ারমেন্টের মধ্যে আবার টু টাইপস এর রিকোয়ারমেন্ট আমরা বলছি। একটা হলো ফাংশনাল রিকোয়ারমেন্ট, তার মানে এইটা থেকে বললাম তাহলে ইউজার রিকোয়ারমেন্টের একটা ইলাবোরেটেড ভার্সন হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট। যদি বলি ইউজার রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার হলো ইউজারের জন্য লেখা হয়, সিস্টেম রিকোয়ারমেন্ট মূলত লেখা হয় হলো ডেভেলপারদের জন্য, বা একটা কন্ট্রাক্ট সাইন করার জন্য ক্লায়েন্ট এবং ভেন্ডরের মধ্যে যে কি কি সার্ভিস আমি তোমার আসলে প্রোভাইড করব, সেটা হলো সিস্টেম রিকোয়ারমেন্ট থাকে। আর ফাংশনাল রিকোয়ারমেন্ট কি? পক্ষান্তরে আমরা বলি ফাংশনাল রিকোয়ারমেন্ট মূলত হলো তোমার ইউজার রিকোয়ারমেন্ট। তার মানে ইউজারের যা যা সার্ভিস তার দরকার সেই সার্ভিস গুলো প্রোভাইড করার যে রিকোয়ারমেন্ট সেটাকে আমরা বলছি ফাংশনাল রিকোয়ারমেন্ট। আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট বলবো কাকে? নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হলো তোমার, তার মানে এই যে সিস্টেম রিকোয়ারমেন্টের মধ্যে তাহলে আমরা দুইটা টাইপ আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে যদি আমরা কারেক্ট ইনপুট দেই সরাসরি 1 + 2 এটা যদি দেই, এটাও একটা সিস্টেম রিকোয়ারমেন্ট। প্রথম কাজ হলো এটা সে করবে, 3 আউটপুট জেনারেট করবে। তার মানে দুইটা ইনপুট আমরা যদি নাম্বার দেই তাহলে তার একটা আউটপুট সে যোগ করে আউটপুট জেনারেট করবে, এটা একটা। দেন এইখানে বিভিন্ন ধরনের যে কনস্ট্রেইন্ট আছে সেগুলোকে কিভাবে সলভ করা যায় সেগুলো তোমার সিস্টেম রিকোয়ারমেন্টের মধ্যে পড়বে। তাহলে এখান থেকে আমরা দেখো দুই টাইপের রিকোয়ারমেন্ট আমরা বের করতে পারি সিস্টেম রিকোয়ারমেন্ট থেকে। একটা হলো তোমার ফাংশনাল আর একটা হলো নন ফাংশনাল। ফাংশনালটা কি? যাই আমি দেই না কেন সেটাকে যোগ করে তার আউটপুট দেখাবে, এটা হলো তার ফাংশনাল রিকোয়ারমেন্ট। আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি? নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে যদি ভুলও করি আমি, বা এই যে এখানে যেমন বললাম এখানে 1.5 দিছি, 2 দিছি, এখানে রেজাল্ট কিন্তু 3 দেখাইছে, কিন্তু আমার রেজাল্ট আসার কথা হলো 3.5। তার মানে এই টাইপের ভুলও কিন্তু আমার হতে পারে। তার মানে সিস্টেমের মধ্যে যদি আমি এখানে যদি খেয়াল না করি ডেটা টাইপ ডিক্লারেশনের সময়, তাহলে এই টাইপের ভুল কিন্তু আমার হতে পারে। তার মানে আমার সিস্টেমের জন্য এই টাইপের ভুল না হয়। তার মানে কেউ এখানে ফ্লট টাইপের ডেটা দিতে পারে, অথচ আমাকে এটা ফ্লট টাইপের করতে হবে। এইখানে ইন্টিজার টাইপের দিলেও সেটা কি করবে, সে নিতে পারবে।
যদি ক্যারেক্টার টাইপের ডেটা এখানে ইনপুট দেয় তাহলেও সে কি করবে, ইউজারকে বলবে যে তুমি এখানে ভুল টাইপের ডেটা ইনপুট দিচ্ছ, এখানে অবশ্যই একটা ডিজিট বা একটা নাম্বার তুমি ইনপুট দাও। তাহলে সেই ইউজার কিন্তু ভুল করতে চাইলেও সে ভুল করতে পারবে না, তখন তার একটা কারেক্ট ইনপুট সে দেবে এবং কারেক্ট আউটপুট সে জেনারেট করতে পারবে। তার মানে এটা কিন্তু তার ফাংশনালিটিকে আরো স্মুথ ওয়েতে, তার প্রথমে হচ্ছে কাজ, আমরা ফাংশনাল রিকোয়ারমেন্ট বলছি কি, যে কোনো ধরনের ইনপুট দিলে, নাম্বার ইনপুট দিলে তার যোগফল সে বের করে দেবে, এটা হলো তার ফাংশনাল রিকোয়ারমেন্ট। কিন্তু এই ইনপুট দিতে যে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের কনস্ট্রেইন্ট, এই কনস্ট্রেইন্ট গুলোকে যে রিকোয়ারমেন্টের দ্বারা ফুলফিল করা হয়, এই কনস্ট্রেইন্ট গুলোকে সলভ করা হয়, তাহলে সেই রিকোয়ারমেন্ট গুলোকে আমরা বলবো নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। নন ফাংশনাল রিকোয়ারমেন্ট আসলে আর কিছুই না, ফাংশনাল রিকোয়ারমেন্টটাকে আরো কোয়ালিটি আউটপুট বা কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করার জন্য সিস্টেমের মধ্যে আরো কিছু রিকোয়ারমেন্ট আমরা কি করি, ইনক্লুড করি, যেটা সিস্টেমের কোয়ালিটিকে এনহ্যান্স করে, সেই রিকোয়ারমেন্ট গুলোকে আমরা বলছি তাহলে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। তাহলে এখানে থেকে যদি বলি ফাংশনাল রিকোয়ারমেন্ট হলো 1+2, যদি কারেক্ট ইনপুট দেয় তাহলে কোনো সমস্যা নাই, দেখো সিস্টেম সঠিক আউটপুট দিয়ে দিচ্ছে। কিন্তু এখানে যদি ভুল ইনপুট বা কোনো ধরনের যদি ভুল ইন্টারপ্রিটেশন যদি হয় তাহলে আউটপুটের ক্ষেত্রে আমরা দেখছি সঠিক আউটপুট আসছে না। কারণ এই ক্ষেত্রে আমরা যদি সঠিক আউটপুট জেনারেট করতে চাই তাহলে সিস্টেমের মধ্যে আমাদের এক্সট্রা আরো কিছু রিকোয়ারমেন্ট এখানে কি করতে হয়, ইনক্লুড করতে হচ্ছে, এটা ফাংশনাল রিকোয়ারমেন্টের বাইরে। ঠিক আছে, এই রিকোয়ারমেন্ট গুলোকে আমরা বলবো নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মেইন মোটিভ থাকছে হলো তোমার কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করা, ইউজার ভুল করতে চাইলে তাকে ভুল করতে দেওয়া যাবে না। ঠিক আছে, তার মানে এটাকে আমরা বলছিলাম এটা গুড কোয়ালিটি সফটওয়্যারের 4টা প্রপার্টিজ আমরা পড়ে আসছি, মনে আছে কিনা? হ্যাঁ, কি কি ছিল জানো? এটা গুড কোয়ালিটি সফটওয়্যারের 4টা প্রপার্টিজ 1 নম্বর চ্যাপ্টারে পড়ছিলাম, ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে। ভুলে গেছো? না স্যার। বলো। স্যার যে এফিশিয়েন্সি, তারপর আর কি কি ওগুলা? এফিশিয়েন্সি, হ্যাঁ, আর ডিপেন্ডেবিলিটি, ডিপেন্ডেবিলিটি, আর দুটো আছে তো, মেইনটেবিলিটি, মেইনটেনেবিলিটি, এই তো ইউজেবিলিটি। জি স্যার। মনে পড়ছে? জি স্যার। জি তার মানে স্যার। ইউজেবিলিটি যদি এখানে আমরা বলি, এটা একটা ইউজেবিলিটি। তার মানে ইউজার কি করতে চাচ্ছে, এটা ভুল হয়তো একই লিখতে গেছে, ভুল ক্রমে তার চাপ পড়ে গেছে, এতে একটা আঙ্গুল এতে পড়ে গেছে এক চাপ করতে যে, তাহলে ইউজার তো এটা আসলে ইন্টেনশনালি সে কি করেনি, ভুল করেনি, তাই না? তাহলে সিস্টেমের এরকম একটা পদ্ধতি আছে, যদি ভুল করে এরকম একটা ইনপুট চলেও যায় তাহলে সিস্টেম যেন হল্ট না হয়ে যায়। এরকম ক্ষেত্রে সিস্টেম কি করবে, তাকে একটা মেসেজ দেবে তুমি কিন্তু ভুল করছো ইউজার, ঠিক আছে, তুমি সঠিক ইনপুটটা দাও। তাহলে ইউজারকে গাইড করা হলো, তো ইউজার তার সিস্টেমটাকে ব্যবহার করা ইউজারের জন্য অনেক সহজ হয়ে যাবে। এটা একটা ইউজাবিলিটি আমরা বলতে পারি। এখানে দেখো ধরো 1.5 দিলাম, এখানে আউটপুট 3 আসলো, তার মানে এটা ইফিসিয়েন্সি তার নষ্ট, পারফরম্যান্স কিন্তু তার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমরা যদি এই ইফিসিয়েন্সিটা ঠিক করতে চাই তাহলে এখানে সব ধরনের ফ্লট ইন্টিজার কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, সেটা আমাকে এনশিওর করতে হবে। তার মানে আমি প্রথম যখন ডিজাইন করছিলাম এত কিছু মাথায় রাখলাম, ভাবছি সব ইন্টিজার টাইপের ইনপুটে আমি দেবো, তখন এরকম করে হয়তো একটা ডিজাইন করে আউট, এইগুলো দিয়ে আর টেস্ট করিনি, ইউজার যে বিভিন্ন টাইপের ইনপুট এখানে দিতে পারে এটা আর আমার মাথায় আসে। এইটাকে বলা হয় কোয়ালিটি, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, এসকিউএ। আর এই কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য এরকম তোমার অনেকগুলো নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে আমাদেরকে কি করতে হবে, যেতে হবে। এই হলো যদি আমরা বলি সংক্ষেপে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, এই কয়েকটা কাজ আমাদেরকে কি করতে হবে। তাহলে এবার আমরা একটু টপিকস এর মধ্যে ঢুকি। আমার কিন্তু মোটামুটি ক্লাসের আলোচনা শেষ, বুঝছো? এখন শুধুমাত্র এটার সাথে একটু রিলেট করাবো যতটুকু আমি ডিসকাস করি। তাহলে এই চ্যাপ্টার প্রথমেই আমরা এই টপিকস গুলো কভার করার চেষ্টা করব, ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, সফটওয়্যার রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, তারপর রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রসেস, রিকোয়ারমেন্ট এলিসাইটেশন এন্ড অ্যানালাইসিস, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা আমরা দেখব পরবর্তীতে। রিকোয়ারমেন্ট ভ্যালিডেশন,
রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট। আমরা রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্টও একটা ইম্পর্টেন্ট। অনেকগুলো রিকোয়ারমেন্ট থাকবে একটা বড় সফটওয়্যার যদি তোমরা তৈরি করতে চাও, কয়েক হাজার পর্যন্ত কি থাকতে পারে, রিকোয়ারমেন্ট থাকতে পারে। এই সবগুলো রিকোয়ারমেন্টটাকে আবার সিস্টেমে ইনক্লুড করতে গেলে এটা এখানের জন্য একটা অনেক বড় একটা ম্যানেজমেন্টের দরকার আছে। কোন রিকোয়ারমেন্ট আগে এস্টাবলিশ করবা, কোনটা পরে করবা, কোনটা প্রায়োরিটি বেশি, কোনটা প্রায়োরিটি কম, এগুলো বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে আমাকে একটা ম্যানেজমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তখন তাকে আমরা বলি রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট। যদি আমরা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং বলি, তার আগে আমরা রিকোয়ারমেন্ট কি সেটা একটু দেখি। রিকোয়ারমেন্ট আমরা আগেই বলছি যে সিস্টেমটা আমরা তৈরি করতে যাচ্ছি, ওই সিস্টেমের যে সার্ভিস গুলো আসবে এবং ওই সার্ভিস গুলো প্রোভাইড করতে গেলে যে ধরনের কনস্ট্রেইন্ট আসে সেগুলোর একটা ডিটেইলস যে ডকুমেন্টেশন, সেখানে কিছু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থাকতে পারে, কোনো ডায়াগ্রাম থাকতে পারে, সবগুলো দিয়ে আসলে একটা সিস্টেমের মেইন যে ফাংশনালিটি বা সার্ভিস সেটাকে একটা অ্যাবস্ট্রাক্ট হাই লেভেল অ্যাবস্ট্রাক্ট স্টেটমেন্টের মধ্যে দিয়ে যদি প্রকাশ করতে পারি তাকে আমরা বলবো রিকোয়ারমেন্ট। আর এই রিকোয়ারমেন্টের আসলে সোর্স, প্রাইমারি সোর্স যদি বলি, প্রাইমারি সোর্স হলো আমরা যখন একটা সফটওয়্যার তৈরি করতে যাই প্রথম একটা প্রপোজাল তৈরি করি। এই প্রপোজাল হলো এক ধরনের সোর্স। দেন এই প্রপোজাল নিয়ে যখন আমরা কাস্টমারের সাথে যখন আবার কথা বলবো বা কাস্টমার একটা প্রপোজাল যদি পাঠায় এর কাছে যে আমার এই ধরনের একটা সফটওয়্যার আমার লাগবে, তার উপর বেস করে তোমার ভেন্ডর বা সফটওয়্যার ইন্ডাস্ট্রি একটা প্রপোজাল রেডি করে, সেটা নিয়ে আবার কাস্টমারের সাথে কি করা হয়, নেগোসিয়েট করা হয়। কারণ যে টাইপের প্রপোজাল আমি দিছি তার দাম হয়তো ধরো 5 কোটি টাকা, কিন্তু কাস্টমার সফটওয়্যার বানাবে 1 কোটি টাকা দিয়ে, তাহলে আমি তো সব রিকোয়ারমেন্ট বা সব সার্ভিস আমি তাকে দিতে পারবো না। তখন আমাকে আবার সেটার সাথে কম্প্রোমাইজ করতে হবে, অনেকগুলো সার্ভিস অনেকগুলো ফিচার আমাকে কমাতে হবে, টাইম কমিয়ে নিয়ে আসতে হবে, হিউম্যান রিসোর্স কমিয়ে নিয়ে আসতে হবে, যে কারণে সফটওয়্যারের পরিধি কিন্তু আবার ছোট হয়ে যাবে। তার মানে আগের যে প্রপোজাল আমি রেডি করছিলাম সেই প্রপোজালের উপর বেস করে কাস্টমারের সাথে নেগোসিয়েট করছি, মিটিং করেছি, তারপরে ফাইনাল কিছু রিকোয়ারমেন্ট আবার ওখানে হয়তো অ্যাড করেছি এবং কিছু রিকোয়ারমেন্ট ওখান থেকে বাদ দিয়েছি। তার মানে নতুন আরো কিছু পরিবর্তন এখানে আসছে ওই প্রপোজালের উপর, যেগুলো পরিবর্তন করে ফাইনাল কিছু রিকোয়ারমেন্ট দাঁড়াবে, কিছু ফিচার দাঁড়াবে। তখন আমরা একটাকে বলি কন্ট্রাক্ট। এইটার উপর একটা কন্ট্রাক্ট সাইন হয় যে আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বলছি আমি তোমাকে এই সার্ভিসগুলো দেব এবং কাস্টমারও তার সাথে এগ্রি করেছে হ্যাঁ আমি এইগুলো নেব, এই টাকাটা তোমাকে দেব। এই জন্য আমরা বলছি এই দুইটা ডকুমেন্টিং, কন্ট্রাক্টের আগে যেটা ড্রাফট প্রপোজাল যেটা, সেটাও একটা রিকোয়ারমেন্টের সোর্স হতে পারে, এবং কন্ট্রাক্ট যখন হয়ে গেল সাইন করা সেটাও একটা রিকোয়ারমেন্টের অনেক বড় একটা সোর্স হতে পারে। এই জন্য আমরা বলছি এখানে দেখো, the process of establishing the services that the customer requires from a system and the constraint, মানে ওই সার্ভিস গুলো আমরা যদি প্রোভাইড করতে চাই তাহলে যে ধরনের কনস্ট্রেইন্ট আসবে এটা অপারেট করতে গেলে, যেমন আমরা 1+2=3 দেখলাম, এটা হলো সার্ভিস প্রোভাইড করার কথা, কিন্তু a+2 যদি দিই একটা কনস্ট্রেইন্ট আসবে, 1.5+2 যদি দিই তাহলে আরেক ধরনের কনস্ট্রেইন্ট আসে অপারেট করার সময়। এই কনস্ট্রেইন্ট গুলো যেখানে কি থাকবে স্টেটমেন্ট আকারে বর্ণনা থাকবে এবং এই কনস্ট্রেইন্ট গুলো আমরা সলভ করতে পারবো, ঠিক আছে, তখন তাকে আমরা এই প্রসেসটাকে আমরা বলি রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং। তার মানে the requirement themselves are the description of the system services। আর এখানে বলছি তার রিকোয়ারমেন্টটা কি, রিকোয়ারমেন্টটা হচ্ছে একটা ডেসক্রিপশন আসলে, যেটার মধ্যে দিয়ে সিস্টেমের যে সার্ভিস গুলো থাকে, ফাংশনালিটি গুলো থাকে সেটা বর্ণনা, এবং যে কনস্ট্রেইন্ট গুলো আসে অপারেট করার সময় যেগুলো জেনারেট হয় যে কনস্ট্রেইন্ট গুলো, সেইগুলোকে আমরা বলছি রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রসেস। বুঝতে পেরেছি কিনা বলো? হ্যাঁ, তাহলে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রসেস কোনটা আসলে 1+2+3 যে আউটপুট নিয়ে আসে এটা আসলে ইঞ্জিনিয়ারিং এর কিছু না, এটা একটা স্টুডেন্টকে দিলেও সেই কাজটা করে ফেলতে পারবে, তাই না? ইঞ্জিনিয়ারিং প্রসেস কোনটা, যে এই কাজটাকে এই সার্ভিসটাকে ইমপ্লিমেন্ট করতে যে অপারেট করতে যে নতুন নতুন অনেক ধরনের প্রবলেম কি হয় বের হয়ে আসে,
এই প্রবলেম গুলোকে সলভ করা হলো ইঞ্জিনিয়ারিং প্রসেস, তাই না? কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করাটা হলো ইঞ্জিনিয়ারিং প্রসেস। এখানে দেখো রিকোয়ারমেন্টের একটা সংজ্ঞা দিয়েছে ডেভিস এর, যে আমরা যতটুকু ডিসকাস করলাম এটা আরো একটু ইলাবোরেটলি তিনি এক্সপ্লেইন করার চেষ্টা করছেন। যেমন ধরো, if a company wishes to let a contract for a large software development project, তার মানে একটা কোম্পানি বলছে যে একটা লার্জ সফটওয়্যার ডেভেলপ করতে যাচ্ছে, ইচ্ছা প্রকাশ করেছে, it must define its needs in a sufficiently abstract way that a solution is not predefined. তার মানে আমরা যখন একটা রিকোয়ারমেন্ট যখন লিখি, ডকুমেন্ট করি একটা সফটওয়্যারের, সফটওয়্যারটা কিন্তু তখনও তৈরি হয়নি, তাই না? তার মানে একটা সফটওয়্যার তৈরি হওয়ার আগেই সেই সফটওয়্যারটা কেমন বিহেভ করবে, কি কি তার ফাংশনালিটি থাকবে, কি কি তার সার্ভিস থাকবে, এটাকে ফুটিয়ে তোলা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে। অ্যাবস্ট্রাক্ট আমরা এই কারণে বলি, কোনো একটা বস্তুকে না দেখেই ওই বস্তু সম্পর্কে আমাদের যে একটা ধারণা ভিজুয়ালাইজ করা, তাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট অব ওই অবজেক্টের ক্ষেত্রে। তার মানে তুমি ধরো এরকম অ্যাবস্ট্রাক্টটা আরেকটু এক্সপ্লেইন যদি করো, তুমি ধরো ফেসবুকে কারোর সাথে তুমি হয়তো পরিচিত হয়েছে, তার ছবিটা তুমি দেখোনি, বা ফোনে তোমার কারোর সাথে কথা হয়েছে কিন্তু তার ছবিটা এখনো তুমি দেখোনি। তার মানে তার সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে তার সম্পর্কে একটা তোমার ধারণা হয়ে গেছে, একটা ভিজুয়ালাইজ করতে পারো, মানুষটা দেখতে মনে হয় এরকম হতে পারে। তখন ওই মানুষটা না দেখেই তার গল্প, তার কথা শুনে, তার হাসি, তার বিভিন্ন ধরনের যে ইমপ্রেশন, সেগুলোকে কালেক্ট করে তার সম্পর্কে তুমি একটা ভিজুয়ালাইজেশন তুমি ক্রিয়েট করলা। তুমি মনে মনে একটা কল্পনা ক্রিয়েট করলা যে মানুষটা দেখতে হবে এইরকম, এরকম লম্বা হবে, এরকম করে কথা বলবে, তার মুখে এরকম ভাঁজ করবে, এরকম করে হাসবে। তার মানে একটা ভিজুয়ালাইজেশন কিন্তু তুমি ক্রিয়েট করতে পারো। এই যে তোমার মধ্যে একটা মানুষকে না দেখেই তার চেহারা, সুরত, তার অ্যাটিটিউড সবগুলো তুমি কল্পনা করতে পারছো, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট। তার মানে এই অ্যাবস্ট্রাক্ট ভিউ আমরা একটা সফটওয়্যারের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো যে আমি একটা সফটওয়্যার তৈরি করি না, তার বস্তুগত কোনো অস্তিত্ব নাই, কিন্তু তার আগেই অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে কি করতে হচ্ছে, ওই সফটওয়্যারটাকে তোমার ভিজুয়ালাইজ করতে হচ্ছে, দেখতে কেমন হবে, সেই সফটওয়্যার কিভাবে কাজ করবে, কি কি তার কনস্ট্রেইন্ট আসতে পারে কাজ করতে, যে এগুলো সব তোমাকে আগে কি করতে হবে, একটা ডিসক্রাইব করতে হবে, ঠিক আছে, ডিফাইন করতে হবে। দেখো, ইট মাস্ট ডিফাইন ইটস নিডস ইন এ সাফিসিয়েন্টলি অ্যাবস্ট্রাক্ট ওয়ে that a solution is not predefined, কারণ এই সলিউশনটা আমরা আসলে predefined ছিল না আসলে। The requirement must be written so that several contractors can bid for the contract, offering তারপরে perhaps different ways of meeting the client organizations. Once a contract has been awarded, the contractor must write a system definition for the client in more detail so that the client understand and can validate what the software will do. Both of these documents may be called the requirements document of the system. আমরা এখানে বলছি দুইটা ডকুমেন্টই আসলে রিকোয়ারমেন্ট হতে পারে একটা সিস্টেমের। কোন দুইটা ডকুমেন্ট? প্রথমের কথা বলছি যে একটা সিস্টেম যখন আমি তৈরি করতে যাচ্ছি, তার সম্পর্কে যে অ্যাবস্ট্রাক্ট যে ডেফিনেশন আমি দিলাম, সেই ডেফিনেশনটাকে আবার কি করতে হবে, ক্লায়েন্টের কাছে সেটাকে নিতে হবে, বিভিন্ন মিটিং তার সাথে আমার করতে হবে, করে সেগুলোকে আবার চেঞ্জ করতে হবে কিছুটা। তাই প্রথমে আমি একটা অ্যাবস্ট্রাক্ট ডেফিনেশন আমি কিন্তু প্রস্তাব করছি, এটা একটা রিকোয়ারমেন্ট হতে পারে। দেন যে একটা ওয়েল রিটেন ডকুমেন্ট, সেটাকে আবার আমরা কি করছি, বিভিন্ন বিডিং এর ক্ষেত্রে, অর্থাৎ দরাদরি যেটাকে আমরা বলি, দর কষাকষি, তারপরে বিভিন্ন অফারিং এর ক্ষেত্রে, সে হয়তো 5 কোটি টাকা দিতে চাচ্ছে, আমি হয়তো 10 কোটি টাকা কি করছি, ডিমান্ড করছি,
এর ক্ষেত্রে কিছু কাটাছেড়া হবে, এগুলো চেঞ্জ করে ফাইনালি যে কন্ট্রাক্টটা অ্যাওয়ার্ডেড হবে আমরা বলছি, অর্থাৎ যেটা পাস হলো, যেটা আসলে অ্যাপ্রুভড হয়ে গেল, সেই কন্ট্রাক্টটার উপর আসলে সাইন হয়, এটাকে আমরা বলি কন্ট্রাক্ট। এই যে কন্ট্রাক্ট এবং প্রথমে যে আমরা অ্যাবস্ট্রাক্ট ডেফিনিশন দিয়ে যেটা পাঠাইছিলাম, এটাকে আমরা বলি ড্রাফট প্রপোজাল। এই দুইটাই আসলে একটা সফটওয়্যারের ক্ষেত্রে, একটা সিস্টেমের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট হিসেবে আমরা কনসিডার করি। এটা হলো ডেভিস যিনি উনি বলছেন। তাহলে আমরা একটু ইয়েতে যাই, যে টাইপ অফ যদি রিকোয়ারমেন্ট বলি, এটা একটু আগে আমি ডিসকাস করে আসছি, ইউজার রিকোয়ারমেন্ট এবং সিস্টেম রিকোয়ারমেন্ট। তাহলে ইউজার রিকোয়ারমেন্ট হলো ইউজারের জন্য আসলে রাইট করা হবে যে রিকোয়ারমেন্টটা, সিস্টেম কি কি সার্ভিস প্রোভাইড করবে ইউজার যেন দেখে এটা বুঝতে পারে, ওয়েল আন্ডারস্টুড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে, এবং যেভাবে লিখলে এটা বোঝা যায়। যদি ফিগার নিয়ে আসতে হয় ফিগারও নিয়ে আসতে হবে, যদি কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন নিয়ে আসতে হয় সেটাও আমরা এখানে নিয়ে আসতে পারি, কিন্তু মূল বিষয় হলো ইউজারকে আগে বোঝাতে হবে সিস্টেমের সার্ভিসটা কি, ইউজার যেন পড়ে বুঝতে পারে, দেখে বুঝতে পারে। আর সিস্টেম রিকোয়ারমেন্টটা কি, ওই ইউজার রিকোয়ারমেন্টটাকে সিস্টেমে ইমপ্লিমেন্ট করতে গেলে এটাকে আরো ব্রেকডাউনের দরকার আছে, আরো ক্ষুদ্র ক্ষুদ্র মডিউলে ভাগ করতে হয়, যার উপর বেস করে ডেভেলপার আসলে যারা প্রোগ্রামার তারা ওই রিকোয়ারমেন্ট গুলোকে সিস্টেমে ইমপ্লিমেন্ট করতে পারে, তখন তাকে আমরা বলি সিস্টেম রিকোয়ারমেন্ট। এইখানে দেখি যদি আমরা একটা কেস স্টাডিতে আমরা 1 নম্বর চ্যাপ্টারে দেখেছিলাম, কেস স্টাডির সময় এটা দেখো MHCPMS একটা সফটওয়্যার, যেটা তোমার হলো যে বিভিন্ন যে ডায়াগনস্টিক সেন্টারে যে সার্ভে করে একটা রিপোর্ট বের করা, কোন ধরনের ওষুধ কোন ক্লিনিক প্রেসক্রাইব করেছে এবং তাদের কত টাকার ওষুধ আসলে এক একটা ক্লিনিক প্রেসক্রাইব করেছে, কোন ওষুধের পরিমাণ কত ছিল, এরকম একটা সার্ভে বের করা একটা সফটওয়্যার নিয়ে আমরা একটা কেস স্টাডি করেছিলাম 1 নম্বর চ্যাপ্টারে। সেটাই এখানে দেখো, যদি আমরা বলি সেই সফটওয়্যারের ক্ষেত্রে তার ইউজার রিকোয়ারমেন্টটা কেমন এবং তার সিস্টেম রিকোয়ারমেন্টটা কেমন আছে। তাহলে ইউজার রিকোয়ারমেন্ট আমরা বলছি সিস্টেম যে সার্ভিসটা প্রোভাইড করে ইউজারের জন্য, ইউজার যাতে বুঝতে পারে এমন ভাবে আমাদেরকে লিখতে হবে। এখানে বলা হয়েছে যা MHCPMS যে সফটওয়্যার shall generate monthly management reports showing the cost of drug prescribed by his clinic during that month। তার মানে এমন একটা সফটওয়্যার বানানো হবে, ইউজারকে বলা হচ্ছে তোমার সফটওয়্যার কি করতে পারবে, প্রতি মাসের যে লাস্ট যে ওয়ার্কিং ডে ওই সময় একটা রিপোর্ট জেনারেট করবে। সেই রিপোর্টের মধ্যে কি কি থাকবে, শো করবে হচ্ছে দ্য কস্ট অফ ড্রাগ, তার মানে যে ড্রাগ গুলো প্রেসক্রাইব করা হয়েছে ক্লিনিকে, ওই ক্লিনিকের তাদের টোটাল প্রাইস কত, কস্ট কত, সেটাও উল্লেখ থাকবে রিপোর্টে। এই টাইপে, তার মানে ক্লিনিক ওয়াইজ, ধরো ঢাকা শহরে ধরো 100টা ক্লিনিক আছে, 100টা ক্লিনিকের এরকম অটোমেটিক্যালি একটা রিপোর্ট জেনারেট হয়ে যাবে। তাহলে ওষুধ কোম্পানি সেটা দেখে বুঝতে পারবে যে আমার কোন ওষুধের বিক্রি কেমন, ঠিক আছে, তাহলে কোন ওষুধের প্রোডাকশন কিভাবে বাড়াতে হবে, এই টাইপের একটা হয়তো অ্যানালাইসিসের জন্য এই সফটওয়্যারটা তারা বানাচ্ছে। তাহলে ইউজার, এটা লাইন ইউজারের জন্য বা কাস্টমারের জন্য সে ইউজার রিকোয়ারমেন্ট এইভাবে সে ডকুমেন্ট করবে। ঠিক এই ইউজার রিকোয়ারমেন্টটাই যদি আমি এখন সিস্টেমে এস্টাবলিশ করতে চাই, তখন আমার দরকার হবে সিস্টেম রিকোয়ারমেন্ট। দেখো এটাই আসলে ব্রেকডাউন করছে কয়েকটা, 1.1, 1.2, 1.3, 1.4, 1.5। তার মানে এখানে বলা হয়েছে যে এখানে লাস্ট ডেতে, একটা মাসের ওয়ার্কিং ডেতে এই রিপোর্টটা জেনারেট হবে। এখানে উল্লেখ করে দিচ্ছে যে ওই যে সামারি রিপোর্টটা এখানে জমা হবে, কখন জমা হবে, কখন জেনারেট হবে, সেটাও এখানে স্পেসিফিক করে বলে দেওয়া হয়েছে। এখানে প্রথম হলো ফাংশনাল রিকোয়ারমেন্ট, কারণ আমরা বলছি সিস্টেম রিকোয়ারমেন্টের ভিতরে কি থাকবে, ফাংশনাল নন ফাংশনাল দুটোই থাকবে। তাহলে এখানে প্রথমটা যদি আমরা বলি এটা ফাংশনাল রিকোয়ারমেন্ট, ইউজার রিকোয়ারমেন্ট যেভাবে বলছে অনেকটা ওইরকম, এটা ফাংশনাল, এই ফাংশনটা সে সার্ভিস করবে। তারপরে কি বলছে, দা সিস্টেম শ্যাল অটোমেটিক্যালি জেনারেট, এই কথাটা কিন্তু এখানে উল্লেখ করা ছিল না। তার মানে এখানে একটা মান্থলি রিপোর্ট জেনারেট করবে, কিন্তু সিস্টেমের আরেকটা বৈশিষ্ট্য আমরা বলছি, এই রিপোর্টটা অটোমেটিক্যালি, এটাকে আরো কোনো কমান্ড দিতে হবে না এই রিপোর্টটা জেনারেট করার জন্য। তার মানে মাসের শেষ দিনে একটা নির্দিষ্ট টাইম যখন আসবে, যেগুলো হয়েছে 17টা 30, তার মানে 5টা 30-এ, বিকাল 5টা 30-এর সময়
সিস্টেমকে এরকম একটা কমান্ড অটোমেটিক্যালি জেনারেট করা আছে, দেওয়া আছে, এই টাইম হওয়ার সাথে সাথে সে রিপোর্ট প্রিন্ট করা শুরু করবে। এবং সেই রিপোর্টের মধ্যে কি থাকবে, এখানে বলা হয়েছে যে কস্ট থাকবে ক্যাটাগরি ওয়াইজ, ক্লিনিক ওয়াইজ। এখানে বলছে সেই রিপোর্টের আরো একটু ডেসক্রিপশন দেওয়া হয়েছে যে টোটাল এরকম নাম্বার অফ প্রেসক্রিপশন থাকবে, কতটা প্রেসক্রিপশন করা হয়েছে, সেখানে কত ডোজেস ওষুধ ছিল সেটা এখানে উল্লেখ করা থাকবে, এবং তাদের টোটাল প্রাইস কেমন ছিল ক্লিনিক ওয়াইজ। এটা ক্যাটাগরাইজ একটা রিপোর্ট জেনারেট করবে। এখানে আরেকটা বলা হয়েছে, আরো ব্রেকডাউন করে দেওয়া হয়েছে যে ওষুধগুলো থাকে, কিছু ওষুধ আছে বিভিন্ন ক্যাটাগরির একই ওষুধ, কোনোটা 10 mg আছে, কোনোটা 20 mg আছে, তাহলে 10 mg এর ওষুধ কতটা বিক্রি হলো, 20 mg এর ওষুধ কতটা বিক্রি হলো, এটারও একটা স্ট্যাটিস্টিক্স তারা রিপোর্টের মধ্যে কি করতে পারবে, এই সফটওয়্যার বের করতে পারবে। দেন আরেকটা বলা হয়েছে যে এই যে টাকা পয়সা, যে কত টাকা কোন ক্লিনিক আসলে বিক্রি করলো, এটা আসলে একটা সিকিউরড বা একটা ইম্পর্টেন্ট একটা ডেটা, এটা আমি সবাইকে অ্যাক্সেস দেব না, এই রিপোর্টটা সবাই দেখতে পাবে না, এই রিপোর্টটা শুধুমাত্র অথেন্টিকেটেড কিছু ইউজার তারা দেখতে পাবে। তার মানে এখানে একটা সিকিউরিটি পলিসি আমাকে কিন্তু কি করতে হচ্ছে, নিতে হচ্ছে, যার মধ্য দিয়ে আমি এই সিকিউরিটি এনশিওর করতে পারবো যে এই কস্টটা, প্রাইসটা আসলে সবাই দেখতে পাবে না, শুধুমাত্র স্পেসিফিক কিছু ইউজার বা অ্যাডমিনিস্ট্রেশন যারা দায়িত্ব আছে তারা এটা করতে পারবে। তার মানে এখানে দেখো এই কাজটাকেই ব্রেকডাউন করবো, যখন সিস্টেমেটিক ইমপ্লিমেন্ট করতে যাব কিভাবে করব সেটাকে আরো স্পেসিফাই করা, প্লাস হচ্ছে হলো তোমার এখানে কিছু ফাংশনাল এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্টের এখানে মিক্সিং করা। তার মানে এখানে সিকিউরিটি অপশন আসছে, এখানে অটোমেটেড একটা অপশন আসছে যেটা বলতে পারি সিস্টেমের ইউজেবিলিটি, ঠিক আছে, এখানে সিকিউরিটি এই অপশনটা চলে আসছে। তাহলে এইগুলো এক একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, আর ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে শুধুমাত্র একটা রিপোর্ট জেনারেট করা। দেন ইউজার রিকোয়ারমেন্টের সাথে আসলে কারা কারা ইনভলভ থাকে, সিস্টেম রিকোয়ারমেন্টের সাথে কারা ইনভলভ। তাহলে আমরা দুইটা নেচার আমরা দেখতে পেয়েছি। ইউজার মানে হলো কাস্টমার ওরিয়েন্টেড, কাস্টমারকে যে ভাষায় বুঝতে পারবে তার সার্ভিসগুলো সেই ভাষায় লিখতে হবে। এই জন্য ইউজার রিকোয়ারমেন্ট যখন আমরা রেডি করি তখন হলে ইউজারের সাথে যারা যারা রিলেটেড সবাই এই টিমের মধ্যে থাকে। ক্লায়েন্ট ম্যানেজার ইউজারের সাথে রিলেটেড, সিস্টেম এন্ড ইউজার মানে এটা আসলে কাস্টমার নিজেই, ক্লায়েন্ট ইঞ্জিনিয়ার যিনি আসলে এই ইঞ্জিনিয়ার হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলোকে যিনি অ্যানালাইজ করে, তাকে বলা হয় ক্লায়েন্ট ইঞ্জিনিয়ার। যেমন কন্ট্রাক্টর ম্যানেজার, তার মানে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেগুলোর উপর বেস করে ক্লায়েন্ট ইঞ্জিনিয়ার যেগুলো ফিক্স করে সেগুলোর উপর বেস করে একজন ম্যানেজার যারা আসলে টাকা পয়সার ইন্টারফেস কন্ট্রাক্ট সাইন করে যারা, তারা এখানে থাকে। আর হলো সিস্টেম আর্কিটেক্ট, তার মানে এগুলো ফিক্সড হয়ে গেলে সিস্টেমের ডিজাইনটা কেমন হবে, এই জন্য একজন সিস্টেম আর্কিটেক্ট এখানে থাকে। এদের উপর বেস করে এই কয়েকজনের উপর টিম ওয়ার্কের মধ্য দিয়ে ইউজার রিকোয়ারমেন্ট আসলে ফুলফিল করা হয়। এখন সিস্টেম রিকোয়ারমেন্টে যদি আসি, এখানকার সবাই মোটামুটি এখানে এক্সট্রা একটা থাকে হলো সফটওয়্যার ডেভেলপার। তার মানে এখানে ক্লায়েন্ট ইন্ড ইউজার মানে কাস্টমার থাকে, ক্লায়েন্ট ইঞ্জিনিয়ার থাকে, সিস্টেম আর্কিটেক্টও থাকতে হয় যেহেতু সে সিস্টেম ডিজাইন করবে। কিন্তু এই সিস্টেম ডিজাইন করলে তো হবে না, সিস্টেমটাকে যারা ডেভেলপ করবে, যারা প্রোগ্রামার, তাদের আসলে যেমন আমরা আগের কথা যদি বলি, এটা যখন আমরা করতে গেছি এমসিপিএইচ এর ক্ষেত্রে, এইগুলো যখন একটা সিস্টেম ইনক্লুড করতে যাব, এটা কিন্তু ডেভেলপার নিজের করতে, কারণ অটোমেটিক্যালি একটা রিপোর্ট জেনারেট, এই অটোমেটিক অপশন এইটা যদি সেট করতে চায় তাহলে এটা কে করবে, ডিজাইনের মধ্যে কিন্তু এটা দেখানো যাবে না, ঠিক আছে। ডিজাইনের মধ্যে শুধুমাত্র একটা সিস্টেমের কি থাকবে সেটা আমরা উল্লেখ করতে পারি, কিন্তু ডেভেলপার তাকে কিন্তু এই রিকোয়ারমেন্টটাকে তার সিস্টেমের মধ্যে কি করতে হবে, এস্টাবলিশ করতে হবে। এই জন্য ডেভেলপারের সাথে কনসাল্ট করে আমাদের হলো সিস্টেম রিকোয়ারমেন্ট কি করতে হবে, রেডি করতে হবে। আর সিস্টেম রিকোয়ারমেন্টের মধ্যে বলছিলাম তাহলে তিন টাইপের রিকোয়ারমেন্ট, আর ফাংশনাল রিকোয়ারমেন্ট, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, ডোমেইন রিকোয়ারমেন্ট। কিন্তু আমরা ডোমেইন রিকোয়ারমেন্ট আলাদা কোনো রিকোয়ারমেন্ট বলছি না, এই কারণে যে আসলে এটাও আসলে ওয়ান কাইন্ড অফ ফাংশন, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। আর ফাংশনাল রিকোয়ারমেন্ট তাহলে বললাম যে কোনটা সিস্টেম যে ফাংশনটা আসলে সার্ভিসটা প্রোভাইড করে সেটাই আসলে ফাংশনাল রিকোয়ারমেন্ট। আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট আমরা দেখলাম যে ওই ফাংশন বা সার্ভিসটা প্রোভাইড করতে গেলে সিস্টেমের কোয়ালিটি সার্ভিস এনশিওর করা, সেটা সিকিউরিটি, ইউজেবিলিটি, ডিপেন্ডেবিলিটি, এফিসিয়েন্সি, বিভিন্ন ধরনের যে কোয়ালিটি এনশিওর করা, সেগুলো হলো তোমার
নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, কারণ এই নন ফাংশনাল রিকোয়ারমেন্টটা কিন্তু ইউজার আসলে এতটা বুঝবে না। এটা আমার টেকনিক্যাল যে সাপোর্ট টিম, কোয়ালিটি অ্যাসুরেন্স টিম বা টেস্টিং টিম, তাদেরকে এটাকে কি করতে হয়, এনশিওর করতে হয় যে একটা সিস্টেমের সার্ভিস ঠিক আছে দিতে পারছে, যে কোনো নাম্বার দিলে যোগ করতে পারবে, কিন্তু কত ধরনের এখানে কনস্ট্রেইন্ট আসতে পারে, সব কনস্ট্রেইন্ট সে মিট আপ করতে পারে কিনা, এটা হলো নন ফাংশনাল রিকোয়ারমেন্টের আওতার মধ্যে যাবে। আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে যে রিকোয়ারমেন্টটা তোমার হলো একটা সিস্টেমের ব্যাপক অংশকে দখল করে, অর্থাৎ ওই রিকোয়ারমেন্ট ছাড়া ওই সিস্টেম অকেজ হয়ে যায়, অচল হয়ে যায়, তখন ওই নন ফাংশনাল রিকোয়ারমেন্টটাকে বলা হয় ডোমেইন রিকোয়ারমেন্ট। কিরকম সেটা একটা এক্সাম্পল দেখো, যেমন ধরো এটিএম বুথের কথা আমরা বলি, ওখানে যদি যাই, এটা ফাংশনাল রিকোয়ারমেন্ট কি এটিএম বুথের, কেউ একজন বলো দেখি। স্যার টাকা উইথড্র করার অপশন থাকতে হবে, তারপরে টাকা দেখার অপশন থাকতে হবে, অ্যাকাউন্ট চেক। হ্যাঁ, এগুলো হলো তার ফাংশনাল রিকোয়ারমেন্ট, তাই তো? সার্ভিস, এই সার্ভিস সে প্রোভাইড করে। এখন আমি যেই কি টাকা তুলতে পারবো এটিএম বুথে গেলে? না স্যার, না স্যার। গেলে আমাকে কি করতে হবে, একটা কার্ড পাঞ্চ করা লাগবে না? জি স্যার। তারপরে কি করতে হবে, একটা পিন কোড দিতে হবে, তাই তো? যদি পিন কোড এরকম ভুল হয় তাহলে কি হবে, আমার কিন্তু কার্ড রেখে দেবে। দুইবারের বেশি ভুল করলে, তিনবার, তৃতীয়বার ভুল করলে আমার কার্ড ক্যাপচার করে রেখে দেবে। তার মানে এটা সিস্টেমের নিজস্ব একটা কি সিকিউরিটি, অর্থাৎ সে ভেরিফাই করে আসলে আমি অ্যাকচুয়াল ইউজার কিনা। দুইটা পদ্ধতিতে, প্রথমত আমার সেই কার্ড আছে কিনা আমার অ্যাকাউন্টের, এবং সেই কার্ডটা ভ্যালিড কিনা, মানে কার্ডটা যে আমি নিয়ে গেছি আমি ভ্যালিড পারসন কিনা। প্রথমে কার্ড ভ্যালিড কিনা, দেন কার্ড যে আমি নিয়ে গেছি আমি ভ্যালিড পারসন কিনা। এই যে যে সিস্টেম নিজেই অটোমেটিক্যালি এটা কিন্তু নিজেকে আমাকে বাধ্য করছে এটা প্রুফ করতে, এইটা হলো সিস্টেমের নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, তাই না? যদি আমি কার্ড নিয়ে যাওয়ার সাথে সাথেই দিলাম আর টাকা দিতে, তাহলে তো আমার কার্ডটা চুরি করে কেউ যদি নিয়ে যায় তাহলে টাকা নিয়ে আসতে পারবে কিনা? তাহলে দেখো, ফাংশনাল রিকোয়ারমেন্ট হলো টাকা দেওয়া, আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হলো আমাকে ভেরিফাই করা যে আমি ভ্যালিড ইউজার কিনা। তার মানে কাস্টমার চাইছে, যখন সিস্টেম যখন এটা তৈরি করা হয়েছে, কাস্টমার চাইছে যে ব্যাংকে এরকম লাইন ধরে দাঁড়ায় থাকতে হয় একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, কিন্তু ইউজারের তো টাকা তার ব্যাংকে আছে, তার 24 ঘন্টার যে কোনো সময় তার টাকা দরকার হতে পারে, কিন্তু এমন একটা সিস্টেম আমাকে তৈরি করে দাও ইউজার যেন প্রয়োজন মতো এই টাকাটা সে কি করতে পারে, 24 ঘন্টায় যেন অ্যাক্সেস করতে পারে। এটা হলো ইউজারের ডিমান্ড ছিল, নিড। যখন সিস্টেম আর্কিটেক্ট যখন এটাকে ডিজাইন করছে, ডিজাইন করার সময় তাকে এইটা মাথায় নিয়ে আসতে হবে যে এই টাকাটা যে সে তুলবে কি কি কনস্ট্রেইন্ট তার আসতে পারে। তাহলে একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজন যে কোনো কার্ড নিয়ে সে কি করতে পারে, যদি তুলে ফেলতে পারে তাহলে একটা কনস্ট্রেইন্ট। যদি কার্ড চুরি হয়ে যায় আর একজন সেই কার্ড নিয়ে যে এটিএম করতে যায়, এটা এক ধরনের কনস্ট্রেইন্ট। যেমন আমরা ইনপুটের ক্ষেত্রে বলছিলাম যে এ ইনপুট দিলাম নাম্বারের ক্ষেত্রে, তো ইন্টিজারের ক্ষেত্রে 1.5 দিলাম, এগুলো এক একটা কনস্ট্রেইন্ট। তাহলে এই কনস্ট্রেইন্ট গুলো তখন সে কি করছে, অ্যানালাইজ করে সে একটা সিস্টেম ডিজাইন করছে, ডিজাইন করে সেগুলো সলভ করছে। তাই নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হলো এখানে আমরা কি পেলাম, এই যে কার্ডটাকে পাঞ্চ করা, সঠিক কার্ড কিনা, সিস্টেম এটাকে রিড করবে এবং সেটা ভ্যালিড করবে, যে ভ্যালিডেট করবে যে এটা তোমার সঠিক কার্ড, তোমার এই ব্যাংকের কার্ড। ওকে, দেন কি করবে, এবার তুমি ভ্যালিড ইউজার কিনা, তুমি এবার কি করো, পিন কোড দাও। তোমার পিন কোড যদি আমি ভ্যালিড দিতে পারি, ভ্যালিডেট হয়, দেন আমাকে ওই অ্যাক্সেসটা করতে দিচ্ছে, ফাংশনাল রিকোয়ারমেন্টটাকে এক্সিকিউট করতে দিচ্ছে। এবার তুমি টাকার অ্যামাউন্ট দাও, তারপর টাকা তুমি উচ্চ করো। টাকা আবার অ্যামাউন্ট দিলাম, আমার টাকা আছে ধরো 5,000, আমি অ্যামাউন্ট দিয়ে দিলাম 50,000, তাহলে সিস্টেম কি করবে, আমার কি 50,000 টাকা দেবে? দেবে না। তার মানে এখানেও আমাকে কি করতে হবে, সিস্টেম ভিতরে আরো একটা প্রসেস সে অ্যাপ্লাই করছে, যে সে কম্পেয়ার করে দেখবে আমার অ্যাকাউন্টে সে টাকাটা আছে কিনা। তার মানে এখানে আর একটা প্রসেস সে চালাচ্ছে, এটাও নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তার মানে একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট দেখো, শুধু টাকা তুলতে যাচ্ছি, টাকা আমাকে দেবে, উইথড্র করব, এর জন্য নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কয়টা, প্রথমে হলো কার্ড ভ্যালিডেট করা, মানে একটা সিকিউরিটি অপশন। তারপরে তোমার টাকা আছে কিনা পর্যাপ্ত, সেটাকে কি করা, এনশিওর করা, এটা তোমার সিকিউরিটি, এটাও তোমার ডিপেন্ডেবিলিটি, যে আমার টাকা ব্যাংক থেকে কি করতে পারবে না, আমার যে অ্যাকাউন্টে যা আছে তার থেকে বেশি নিতে পারবে না কেউ, ব্যাংকের মালিক এটা সে এনশিওর করতে পারছে। তাহলে
এই বৈশিষ্ট্যগুলোকে ইনক্লুড করে তাহলে একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট স্মুথলি সে কি করতে পারছে, এক্সিকিউট করতে পারছে। ওকে, তাহলে এই জন্য আমরা বলছি তখন এই যে করলো, এখন ধরো এইখানকার নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, টাকা কার্ড নিলেই টাকা দিতে পারছে, একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট। আর যদি এই অপশনটা যদি না থাকতো তাহলে কি তোমার এটিএম বুথ কি চলতে পারতো, যে কার্ডের দরকার নাই, পিন কোডের দরকার নাই, যে কেউ যে একটা বাটন চাপ দিলেই টাকা চলে আসবে। ঠিক আছে, তার সিস্টেমের ফাংশনালিটি কিন্তু ঠিক আছে, টাকা তোমাকে দিয়ে দিচ্ছি হিসাব নিকাশ করে বের করে, কিন্তু মাঝখানে আরো তোমাকে দুইটা স্টেপ বেশি এক্সিকিউট করতেছে, কার্ড পাঞ্চ করা এবং সিকিউরিটি। তার মানে এটা হলো তোমার সিস্টেমের সিকিউরিটি অপশন, এটা হলো তোমার সিস্টেমের নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। আর এই অপশনটা তোমার সিস্টেমে যদি না থাকে তাহলে তোমার সিস্টেমের কোনো কাজই আসলে সম্ভব না। তোমার প্রথম ভাগই যদি কি হয়ে যায়, কার্ডে যদি ভুল হয়, কার্ড যদি নষ্ট থাকে, পিন কোড যদি ভুল হয়, তাহলে তো তুমি পরের ফাংশনাল রিকোয়ারমেন্ট তুমি ঢুকতেই পারবা না। পারবা? বুঝো নাই? ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে টাকা তোলা, কিন্তু টাকা তোলার আগে যে তোমার দুইটা স্টেপ, এই দুইটা স্টেপ তুমি যদি পার না করতে পারো তাহলে তো তুমি ফাংশনাল রিকোয়ারমেন্ট পর্যন্ত যেতেই পারবা না। তাহলে এখানে গুরুত্ব কোনটার বেশি হলো, প্রাইম কোনটা, টাকা তোলাটা নাকি তোমার সিকিউরিটি অপশনটা? আগের গুলো, তার মানে আগেরটা। তার মানে ফাংশনাল রিকোয়ারমেন্টের চাইতে এখানে বেশি ইম্পর্টেন্ট কোনটা হয়ে গেছে, কার্ড পাঞ্চ করা এবং সঠিক পিন কোডটা দেওয়া, এই ভেরিফাই সিস্টেমটা, এই সিকিউরিটি অপশনটা। এই জন্য আমরা বলছি এই সিস্টেমটা তোমার যদি এটিএম বুথে না থাকতো তাহলে পরের যে ফাংশনাল রিকোয়ারমেন্ট যেটা আমরা ঢুকছি আসলে কাজ করতে যাচ্ছি সেটা অকেজ হয়ে যেত, ওটার কোনো ভ্যালিডেট থাকতো না, তুমি ওটা আসলে তুমি ইফিসিয়েন্টলি ওটাকে কাজে লাগাতে পারতে না, মিস ইউজ হতো। এই জন্য আমরা বলছি যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট যার উপর বেস করে এই সিকিউরিটি তুমি এনশিওর করছো, তখন এই নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হয়ে যায় এই সিস্টেমের জন্য ডোমেইন রিকোয়ারমেন্ট। তাহলে এটাই প্রধান রিকোয়ারমেন্ট হয়ে যায়। এই রিকোয়ারমেন্ট ছাড়া তুমি আসলে এটিএম বুথের কোনো সার্ভিসই তুমি কি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। তাহলে এই কখন তাহলে আমরা একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্টকে ডোমেইন রিকোয়ারমেন্ট বলবো, যে রিকোয়ারমেন্ট ছাড়া কোনো ফাংশনাল রিকোয়ারমেন্ট আসলে অ্যাক্সেসই করা যায় না, অকেজ হয়ে যায়, তখন ওই নন ফাংশনাল রিকোয়ারমেন্টটা হয়ে যায় ডোমেইন রিকোয়ারমেন্ট। এটুকু বুঝতে পারছি কিনা বলো? হ্যাঁ স্যার বুঝছি। ওকে, তাহলে আমরা একটু নেক্সট যাই। এইবার আসবে হলো আর একটা টপিক আমরা বলবো, তাহলে রিকোয়ারমেন্টের এরকম টাইপ পেলাম, ফাংশনাল রিকোয়ারমেন্ট বুঝলাম, ফাংশনাল রিকোয়ারমেন্ট যদি আমরা বলি এর ক্ষেত্রে সেটাও ডিসকাস করেছি, এমসিপিএস, তারপর রিকোয়ারমেন্ট ইমপ্লিসিশন, এইটা একটা ইম্পর্টেন্ট। ধরো এইটা ফাংশনাল রিকোয়ারমেন্ট একটু পড়ি আমরা, প্রথমটা শুধু MHCPMS, the user shall be able to search the appointment list for all clinic। তার মানে ইউজার ওই সফটওয়্যারের মধ্যে দিয়ে কি করতে পারবে, কাস্টমার বা ইউজার সে সার্চ করে বের করতে পারবে যে টোটাল যে ক্লিনিক এই সফটওয়্যারটা চলতেছে কোন ক্লিনিকে কতগুলো পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট আছে, এটা সে বের করতে পারবে। এটা হলো একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট সফটওয়্যারে, এই অপশনটা সার্চ অপশনটা থাকবে। এখন এই সার্চ অপশনের কথা আমরা বলছি যখন ইউজারের ক্ষেত্রে এইভাবে বলছি, আর ডেভেলপার যখন এই সার্চ শব্দটা বুঝছে, যখন যে সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে প্রোগ্রামার যিনি, তার ক্ষেত্রে এই রিকোয়ারমেন্টটা কেমন ইন্টারপ্রিটেশন হয়, তাই এখানে বলা হয়েছে দেখো দুইজনের পারসেপশন বা দুইজনের থিংকিং দুই জায়গা থেকে কিন্তু দুই রকম। ইউজার ইন্টেনশন বলছে সার্চ ফর এ পেশেন্ট নেম অ্যাক্রস অল অ্যাপয়েন্টমেন্টস ইন অল ক্লিনিক। তার মানে একটা পেশেন্ট নেম দিয়ে সে সার্চ দিল, সেটা পাবে, বের হয়ে আসবে কোন জায়গা থেকে, যত অ্যাপয়েন্টমেন্ট আছে সব ক্লিনিক মিলে সেখান থেকে সেই স্পেসিফিক একটা পেশেন্টকে সে সার্চ দিয়ে বের করবে যে কোন ক্লিনিক আসলে তাহলে এই পেশেন্টটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। আর ডেভেলপার চিন্তা করছে দেখো
সে এটা এইভাবে হবে যে ইউজার আগে কি করবে, একটা ক্লিনিক সিলেক্ট করবে। ঢাকার শহরে ধর 100টা ক্লিনিক আছে, কোন ক্লিনিকের পেশেন্ট সে চাচ্ছে, সে আগে একটা ক্লিনিক চুজ করবে, ওই ক্লিনিকের মধ্যে স্পেসিফিক পেশেন্ট দিয়ে সে সার্চ করবে। তাহলে দুইটা কিন্তু একই রিকোয়ারমেন্ট, ফাংশনাল রিকোয়ারমেন্ট, সার্চ করে বের করা পেশেন্ট, স্পেসিফিক একটা পেশেন্ট ক্লিনিক থেকে। প্রসেসটা ইনি বলছে যে সব ক্লিনিক থেকে একবারে সার্চ করবে, আর ডেভেলপার ভাবছে যে আগে ক্লিনিক সিলেক্ট করবে, সেই ক্লিনিকের মধ্য থেকে সে পেশেন্টটাকে করবে। তার মানে একটা রিকোয়ারমেন্টের মধ্যে দুইজনের ভাবনা কিন্তু একটা স্টেটমেন্ট দুই রকমের অর্থ প্রতিফলিত করে। এই যে একটা রিকোয়ারমেন্টের ডেফিনেশন বা স্টেটমেন্ট দুইজনের ক্ষেত্রে দুই রকমের অর্থ বহন করে, এটাকে আমরা বলছি হলো ইমপ্লিসিশন, বা এটাকে বলা হয় অ্যাম্বিগুইটি। তার মানে একই রিকোয়ারমেন্ট দুই জায়গা দুই রকম করে লেখা যদি হয়, বা একই রিকোয়ারমেন্ট একটাই লিখছি কিন্তু দুইজন দুই রকম করে বুঝছে, তখন তাকে আমরা বলবো রিকোয়ারমেন্টের ইমপ্লিসিশন হয়েছে। এই টাইপের অ্যাম্বিগুয়াস রিকোয়ারমেন্ট থাকতে পারবে না। এই জন্য আমরা বলছি রিকোয়ারমেন্টের গুড রিকোয়ারমেন্ট যদি হতে হয় একটা সফটওয়্যারে, তার দুইটা বৈশিষ্ট্য থাকবে, প্রপার্টিজ থাকবে। গুড রিকোয়ারমেন্টের দুইটা প্রপার্টিজ থাকবে, একটা হলো রিকোয়ারমেন্টের এরকম কোনো অ্যাম্বিগুইটি থাকা যাবে না, যাকে বলছে কনসিস্টেন্সি থাকতে হবে। আর একটা হলো একটা রিকোয়ারমেন্ট কমপ্লিট হতে হবে, অর্থাৎ রিকোয়ারমেন্ট পড়ে যেন স্পষ্ট বুঝতে পারে আসলে কি সার্ভিস প্রোভাইড করবে, অর্থাৎ সেটা দিয়ে যেন কোনো ভুল অর্থ ইন্টারপ্রেট যেন না হয়। এই দুইটা বৈশিষ্ট্যকে আমরা বলছি একটা কমপ্লিটনেস, আর একটা হলো পরের স্লাইডে যাই একটু দেখো, হ্যাঁ, রিকোয়ারমেন্ট কমপ্লিটনেস এন্ড কনসিস্টেন্সি। তাহলে কমপ্লিট রিকোয়ারমেন্ট কি বলবো, কমপ্লিট হলো যে রিকোয়ারমেন্ট লেখার পরে ওখানে আর নতুন কিছু ঢোকানো যাবে না বা অর্থ মিস ইন্টারপ্রেট হবে না, তখন তাকে বলবো আমরা কমপ্লিট একটা রিকোয়ারমেন্ট। আর কনসিস্টেন্ট কখন হবে, যখন কোনো অ্যাম্বিগুইটি থাকবে না বা কোনো কনফ্লিক্ট থাকবে না একটা রিকোয়ারমেন্টের সাথে আরেকটা রিকোয়ারমেন্ট ডেসক্রিপশনের মধ্যে, তখন তাকে আমরা বলবো কনসিস্টেন্ট। তাহলে এই দুইটা রিকোয়ারমেন্ট যখন আমরা ডকুমেন্টেড করব বা লিখবো কোনো সফটওয়্যারের ক্ষেত্রে, তখন এই দুইটা প্রপার্টিজ আমাদের মাথায় রাখতে হবে। রিকোয়ারমেন্টটা যেন অবশ্যই কমপ্লিট হয় এবং সেই রিকোয়ারমেন্টটা যেন কনসিস্টেন্ট হয়। দেন নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। তাহলে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট আমরা ধরতে পেরেছি যে একটা ফাংশনাল রিকোয়ারমেন্টের সেই সার্ভিসটাকে কোয়ালিটি সার্ভিসে যদি আমরা কনভার্ট করতে চাই, তাহলে আমাদের নন ফাংশনাল রিকোয়ারমেন্টকে এনশিওর করতে হবে। The non-functional requirement যদি আমরা বলি, মেইনলি তিনটা টাইপের non-functional requirement, একটা প্রোডাক্ট রিকোয়ারমেন্ট, অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট, আর একটা হলো এক্সটার্নাল রিকোয়ারমেন্ট। প্রোডাক্ট রিকোয়ারমেন্ট কোনটা, এই যে এতক্ষণ আমরা যে রিকোয়ারমেন্ট গুলো আসলে ডিসকাস করে আসলাম, যেমন ডিপেন্ডেবিলিটি, ইউজেবিলিটি, এফিসিয়েন্সি, সিকিউরিটি, ঠিক আছে, ইউজেবিলিটি, এই টোটাল গুলো আসলে প্রোডাক্টের সাথে রিলেটেড বা সফটওয়্যারের কোয়ালিটির সাথে রিলেটেড। তাহলে প্রোডাক্ট, এই জন্য আমরা বলছি এটা হলো প্রোডাক্ট রিকোয়ারমেন্ট, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, বাট এটা হলো প্রোডাক্টের সাথে রিলেটেড, এই জন্য আমরা বলছি প্রোডাক্ট রিকোয়ারমেন্ট। আর এগুলো কিন্তু আমরা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে এগুলো আমরা ডিসকাস করে আসছি ডিটেইলস। ইউজেবিলিটি কি, এফিসিয়েন্সি কি, এফিসিয়েন্সি দুইটা পার্ট থাকে, একটা পারফরম্যান্স, একটা স্পেস। ডিপেন্ডেবিলিটি কি, এটা ট্রাস্টওয়ার্থি হতে হবে, তার মানে যে আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমি যে কেউ টাকা নিতে পারবে না, আমার ব্যাংকের অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আছে তার চেয়ে বেশি কেউ করতে পারবে না, ব্যাংকের মালিক এটা এনশিওর করতে পারছে। তার মানে এই সিস্টেমের প্রতি একটা মালিকের একটা ডিপেন্ড করার মতো একটা পরিস্থিতি সে ক্রিয়েট করতে পারে। এই জন্য এটা সিকিউরিটি, এটা যে কেউ আসতে পারবে না, তোমার ধরো ভ্যালিড কার্ড দিতে হবে, ইনপুট ভ্যালিড হতে হবে, পিন কোড, তাহলে সে কি করতে পারে। এই যে এটা হলো সিকিউরিটি রিকোয়ারমেন্ট। ইফিসিয়েন্সির ক্ষেত্রেও, তার মানে আমরা টাকার একটা রিকোয়েস্ট দিলাম, 5 টাকা দিলাম কিন্তু আমাকে দিল 50 টাকা, তাহলে তার ইফিসিয়েন্সি পারফরম্যান্স নাই। আবার দিলাম যে 500 টাকা দিলাম, 5000 টাকা দিয়ে দিল, তাহলেও তার এফিসিয়েন্সি ঠিক নাই, এটা বোঝা যায় পারফরম্যান্স। আর স্পেস কোনটা, তার টাইম কমপ্লেক্সিটি। তার মানে আমি 5000 টাকার একটা রিকোয়েস্ট দিয়ে বসে আছি 1 ঘন্টা, টাকা গুনছে 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 গুনছে, বারবার করে রিপিট করছে, তারপরে টাকা আসছে না, আমাকে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তার মানে এটাকে আমরা বলবো যে স্পেস বা টাইম কমপ্লেক্সিটি, যে এটাও আমাকে কি করতে হবে, ফাস্টার হতে হবে।
যত ফাস্টার আমরা করতে পারবো এবং তার পারফরমেন্স অ্যাকুরেসি 100% অবশ্যই রাখতে হবে ইকোনমিক্যাল ট্রানজাকশনের ক্ষেত্রে। এবং যদি কোনো কারণে এরকম হয় যে এফিসিয়েন্সি দেখো মাঝে মাঝে ফল্ট হয়, টাকা ঠিকই গুনছে, আমি টাকা দিচ্ছি 10,000 টাকা রিকোয়েস্ট দিচ্ছি, টাকাও গুনছে, কিন্তু টাকাটা শেষ পর্যন্ত ডিসকাস করতে পারে, তখন আবার আমাকে কি করতে হয়, ওই ব্যাংকে দৌড়াতে হয়, ফোন করতে হয়, কাস্টমার সেন্টারে, কল সেন্টারে ফোন করে ক্লেম করতে হয়, তারপরে তারা আবার ওই আমার অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড করে। সেজন্য এফিসিয়েন্সি 100% অনেক সময় হয় না সফটওয়্যারের ক্ষেত্রে, কিন্তু তার বিকল্প অপশন তোমার রাখতে হবে। যদি এরকম কোনো কনস্ট্রেন্ট আসে তাহলে আমার সিস্টেমের ক্ষেত্রে এর বিকল্প অপশনটা কি সেটাও আমাকে এনশিওর করতে হবে। ইউজেবিলিটি এরকম, যে ইউজার এরকম ভুল করতে পারে, ইন্টারফেসটা এমন ভাবে ডিজাইন করতে পারে যে কোনো ইউজার ইজিলি সেই সিস্টেমটা যেন অপারেট করতে পারে। তার মানে এটা হলো ইউজার রিলেটেড, ইউজার বলতে যে প্রোডাক্ট রিলেটেড যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, সেটা দিয়ে একটা প্রোডাক্টের কোয়ালিটিকে কি করতে পারি, ইনশিওর করতে পারি। কিন্তু এখন বলা হয়েছে যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট শুধু প্রোডাক্ট রিলেটেড হলে হবে না, তার এনভায়রনমেন্ট রিলেটেড হতে হবে, অর্গানাইজেশন রিলেটেড হতে হবে, এবং এক্সটার্নাল রিকোয়ারমেন্ট থাকবে, সেটার সাথেও কোয়ালিটি সফটওয়্যার আমরা ডেভেলপ করতে চাই। যেমন এইখানে বলা হয়েছে এনভায়রনমেন্ট বা অর্গানাইজেশনের সাথে দেখো তিনটা পার্ট, এনভায়রনমেন্টাল রিকোয়ারমেন্ট, একটা হলো অপারেশনাল রিকোয়ারমেন্ট, আর একটা হলো ডেভেলপমেন্ট। এনভায়রনমেন্ট কি, তার মানে একটা এই কোয়ালিটি গুলো তুমি এনশিওর করতে চাও, তুমি যে এনভায়রনমেন্টে সফটওয়্যারটা ডেভেলপ করছো সেটা ইম্পর্টেন্ট। তোমার অর্গানাইজেশনের এনভায়রনমেন্ট কেমন, ঠিক আছে? তোমাকে যদি এরকম একটা, যে গরমের মধ্যে তোমরা ক্লাস করছো, এটা যদি একটা এসি রুমের মধ্যে হতো, খুব আরামে তুমি ক্লাস করতে পারতে। তোমার ভালো যদি ডেকোরেটিভ একটা টেবিল চেয়ার হতো, তোমার মনে একটা কনসেন্ট্রেশন বেশি বসতো। তা না হয় তোমাকে ভাঙ্গা একটা টেবিল, ভাঙ্গা একটা কম্পিউটার, ফ্যানের উপরে শব্দ হচ্ছে, গরম বাতাস আসছে, এরকম জায়গায় তোমাকে বসা একটা সফটওয়্যার ডেভেলপ করতে গেলে নিশ্চয়ই তুমি সেখানে ওই রকম এফোর্ট তুমি দিতে পারবে না। এই জন্য এনভায়রনমেন্ট এখানে অনেক বড় একটা ভাইটাল রোল প্লে করে। এই জন্য আমরা বলছি এটা অর্গানাইজেশনাল যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কোয়ালিটি সফটওয়্যার যদি ডেভেলপ করতে চাই, তাহলে এনভায়রনমেন্টটা যথাযথ করতে হবে। অপারেশনাল এরকম, এক একটা ইন্ডাস্ট্রির এক এক ধরনের ম্যানেজারিয়াল প্রসেস আছে, অপারেশনাল প্রসেস আছে, কে চেইন ইন লিড একে বলা হয়, চেইন অফ কমান্ড, কে কাকে লিড করবে, একটা টিম কিভাবে পরিচালিত হবে, এটাও উপরও তোমার কি করে একটা সফটওয়্যার কোয়ালিটি ডিপেন্ড করে। আর ফাইনালি ডেভেলপমেন্ট রিকোয়ারমেন্ট, মানে একটা ভালো সফটওয়্যার তৈরি করতে গেলে তোমার ডেভেলপমেন্ট কিছু রিকোয়ারমেন্ট আছে, তোমার ভালো কনফিগারেশনের পিসি লাগবে, সাপোর্টিং টুলস লাগবে, বিভিন্ন সফটওয়্যার লাগবে, সেগুলো অ্যাভেলেবল আছে কিনা এগুলোকে এনশিওর করা। এটা হলো তোমার নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে, অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্টের মধ্যে। আর এটা হলো এক্সটার্নাল রিকোয়ারমেন্ট, এটা হলো আমি একটা সফটওয়্যার শুধু এনভায়রনমেন্টও ঠিক আছে, আমার প্রোডাক্টের সিকিউরিটি সবকিছু ঠিক আছে, কিন্তু আমি প্রচলিত আইন কানুন সম্পর্কে আমার ধারণা নাই। তার মানে ধরো তোমার এটিএম বুথের কথাই বলি, এটিএম বুথের তো ইন্টারনাল সিকিউরিটি আছে, তাই না? যে একজনের অ্যাকাউন্ট থেকে আর একজন কি করতে পারবে না, টাকা নিতে পারবে না, ভ্যালিড ইউজারই সে টাকা নিতে পারবে, এটা সে প্রোডাক্ট, কিন্তু সে এটা ইনশিওর করছে তার সিকিউরিটি। কিন্তু সবই আছে, প্রোডাক্টের সিকিউরিটি আছে, কিন্তু একজন চোর বা ডাকাত তোমার এটিএম বুথ ভেঙে টাকা বের করে নিয়ে যাচ্ছে, এরকম তো ঘটনা ঘটছে। তুমি এটাতে তুমি কিভাবে করবে, তুমি সফটওয়্যার প্রোডাক্ট দিয়ে এটাকে তুমি কিভাবে এনশিওর করবে? তাহলে এই টাইপের সফটওয়্যারের ক্ষেত্রে তোমার এক্সটার্নাল যে সিকিউরিটি সেটাও তোমার জানা থাকতে হবে, এর রুলসটা কি জানা থাকতে হবে। তার মানে আমাদের এখানে দেখো একটা এটিএম বুথের এক্সটার্নাল ফোর্স হিসাবে এখানে তোমার একটা সিকিউরিটি গার্ড রাখা আছে, ওখানে সিসিটিভি সেট করা আছে, যদি এরকম কোনো ক্রাইম যদি ঘটে তাহলে সেটাকে আইডেন্টিফাই করা যাবে এবং সেটাকে প্রচলিত আইনের আওতায় এনে তার বিচার করা যাবে, ঠিক আছে? তার মানে এই জন্য এই সফটওয়্যারের সাথে দেখো কি আছে, তাহলে প্রচলিত আইনও আমার জানা লাগবে, যে প্রচলিত আইন কি। তার মানে একটা প্রোডাক্টের সিকিউরিটি থাকলে হবে না, এক্সটার্নাল সিকিউরিটি বা সেফটিও আমাকে এনশিওর করতে হবে। যেটা সিকিউরিটি গার্ড আছে এবং লেজিসলেটিভ মানে প্রচলিত যে আইন, সে আইনেরও আমি শরণাপন্ন, সে আইন দ্বারাও আমি আমার সিস্টেমকে কি করে রাখছি, সিকিউর করে রাখছি। ইন্টারনাল যে প্রোডাক্টের সিকিউরিটি সেটা তো আছেই, তারপরেও এক্সটার্নালও যদি এরকম কোনো ভায়োলেশনের ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রেও আমি প্রচলিত রাষ্ট্রীয় যে আইন আছে তার আমি কি করতে পারবো, সাহায্য করতে পারবো। এখানে দেখো একটা রেগুলেটরি রিকোয়ারমেন্ট আছে, প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা ইনস্টিটিউশনের এরকম রেগুলেটরি অ্যাক্ট আছে,
সেই মানে ওই ইনস্টিটিউশন বা ওই ইন্ডাস্ট্রি কিভাবে পরিচালিত হবে তার কিছু রুলস আছে, সেটাকে আমরা বলছি রেগুলেটরি রিকোয়ারমেন্ট। এটাও আমার জানা থাকতে হবে। মানে আমি কাজ করছি কিন্তু আমি একটা প্রতিষ্ঠান কিভাবে চলে সেটা আমি জানি না, তাহলে তার বার্তায় ঘটলে সেটাও তুমি কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করো। আর একটা ইথিক্যাল রিকোয়ারমেন্ট, এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি যে কিছু ইথিক্যাল রেসপন্সিবিলিটি আছে আমাদের এই পেশায় যারা আমরা কাজ করি, প্রফেশনাল কিছু বিহেভিয়ার আছে। তার মানে আমরা সব আইন কানুন সবই জানা আছে, কিন্তু মানসিক ভাবে আমরা যদি সেই সৎটা না হই, ভালো ইথিক্যাল মানুষ যদি না হই, তাহলেও আমরা কোয়ালিটি সফটওয়্যার কিন্তু কি করতে পারবো না, প্রোভাইড করতে পারবো না। এটা হলো একজন মানুষের মৌলিক, যেটা একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারে যেটা থাকা দরকার। আসলে প্রচলিত আইন ভয় পেয়ে না, তার ভিতর থেকে তার বিবেক বোধ, তার ইথিক্যাল বোধ থেকে সে রেসপন্সিবল হয়। এই জন্য একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে এই তিনটা টাইপ না, প্রাইমারিলি আমরা দেখি একটা প্রোডাক্ট রিকোয়ারমেন্ট, একটা হলো অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট, একটা হলো এক্সটার্নাল রিকোয়ারমেন্ট। এবং প্রোডাক্ট রিকোয়ারমেন্টের সাথে প্রোডাক্টের যে ফিচার গুলো থাকে কোয়ালিটি, সেটা অর্গানাইজেশনের যে রিকোয়ারমেন্ট গুলো, সেটা ওই প্রোডাক্টটা তৈরি করতে গেলে অর্গানাইজেশনের যে সব সাপোর্টিং এনভায়রনমেন্ট বা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অপারেশনাল এনভায়রনমেন্ট যেভাবে থাকা দরকার সেটা আছে কিনা সেটাকে এনশিওর করা। এবং ইথিক্যাল, তারপরে রেগুলেটরি এবং লেজিসলেটিভ যেগুলো এক্সটার্নাল আছে সে সম্পর্কে আমাদের ধারণা আছে। এই সবগুলো একসাথে মিলে তোমার হলো আমরা একটা কোয়ালিটি সফটওয়্যার আমরা ডেভেলপ করতে পারি। ওকে, আজকে এ পর্যন্তই আমাদের অ্যাকাউন্টিং রিকোয়ারমেন্টস আছে। অ্যাকাউন্টিং রিকোয়ারমেন্টস, হ্যাঁ, এটা যেটা বলা হয়েছে এটা লেজিসলেটিভের মধ্যেই। লেজিসলেটিভ মানে প্রচলিত যে আইন তার মধ্যে এটা বলা হয় স্বচ্ছতা। অ্যাকাউন্টিং মানে হলো স্বচ্ছতা, ঠিক আছে? তোমার একটা আইন, যেমন ধরো একটা কথার কথা, ফেসবুক যে সফটওয়্যারটা যে তৈরি করছে, তাই না? এখানে যদি তুমি কি করো, ক্লেম করো কারো সম্পর্কে সে আসলে আমার ভাবমূর্তি নষ্ট করছে, তখন সে কি করবে, ফেসবুক সেটাকে ইনভেস্টিগেট করে তাকে কি করছে, ব্লক করে দিতে পারছে, তাই না? এই অপশনটা তারা রাখছে। তার মানে এটা হলো যে মানুষের যে প্রাইভেসি, এই প্রাইভেসিটা কি করা যাবে না, নষ্ট করা যাবে না। এই নষ্ট যদি এটা একটা প্রচলিত যে লেজিসলেটিভ, এটাকে বলা হয় তথ্য অধিকার আইন মনে হয়, ঠিক আছে? তার মানে এই আইনের যে স্বচ্ছতা সেটা তোমার সফটওয়্যার সিস্টেমের সাথে এরকম আছে কিনা, ইনক্লুড আছে কিনা। যদি এই অপশনটা ফেসবুকে না থাকতো তাহলে ফেসবুক কিন্তু কি হতো, এই আইনের ব্যত্যয় করতো। বুঝতে পারছো? যেমন ধরো অ্যাকাউন্টিং, বিকাশের তুমি ধরো পেমেন্ট গেটওয়ে সিস্টেম, তুমি টাকা ঠিকই তোমার কাছ থেকে কেটে নিয়েছে, কিন্তু কি করেনি, তোমাকে মেসেজ শো করেনি বা হচ্ছে তোমাকে পেমেন্ট স্ট্যাটাস দেখায়নি। তার মানে এটা তোমার অস্বচ্ছতা হলো। তার মানে তোমার টাকা কেটে নেবে, অবশ্যই তোমাকে কি করতে হবে, একটা মানি রিসিপ্ট বা একটা জবাবদিহিতা তাকে কি করতে হবে, প্রোভাইড করতে, প্রুফ তোমাকে দিতে হবে, তাই না? তাহলে তার স্বচ্ছতাটা থাকবে। এইটা হলো তোমার প্রচলিত যে লেজিসলেটিভ। তার মানে এটার উপর বেস করে তুমি কি করতে পারো, আইনের আশ্রয় নিতে পারো এই স্বচ্ছতা দ্বারা, যে আমি টাকা ঠিকই আমি দিয়েছি, আমার কাছে দেখো এরকম আসছে, কিন্তু আমার টাকা কিন্তু অ্যাকাউন্ট থেকে কি করা হয়নি, মানে আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে, কিন্তু আমাকে দেখাচ্ছে যে তোমার টাকা কি হয়নি বা কোনো এরকমই পাইনি মেসেজ। মানে যদি ভুল ইন্টারপ্রিটেশন যদি হয়, যেমন যে এটিএম বুথের কথা যেটা বললাম, টাকা কেটে নিয়েছে কিন্তু কি হয়নি, তোমার টাকাটা ডিসপাস করে দেয়নি, তখন তোমাকে কি করতে হয়, কোন সময় তুমি এটিএম বুথে অ্যাক্সেস করছো ওই টাইম বলতে হয়, অ্যাকাউন্ট নাম্বার বলতে হয়, তোমাকে ভেরিফাই করতে হয়, ভেরিফাই করে একটা অ্যাপ্লিকেশন করলে তখন আবার তোমার অ্যাকাউন্টে সেই টাকাটা রিফান্ড। এটা কোনো না কোনো লেজিসলেটিভ, তাদের রাষ্ট্রীয় কোনো না কোনো বিধান আছে। এটা হলো বাংলাদেশ ব্যাংকের একটা কি আছে, রুলস আছে, লেজিসলেটিভ ল আছে, সেটা অনুসারে এই কাজটা তারা করে, ঠিক আছে? তার মানে একটা সফটওয়্যার বানাতে গেলে শুধুমাত্র কি করলে হবে না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল নলেজ, ভালো প্রোগ্রামার হলাম যে ভালো সফটওয়্যার হবে, বিষয়টা কিন্তু তা না। সাথে সাথে তাহলে কি করতে হবে, প্রচলিত আইন কানুন সম্পর্কে আমার কি থাকতে হবে, ধারণা থাকতে হবে, তা না হলে কিন্তু আমি ভালো সফটওয়্যার কি করতে পারবো না, বানাতে পারবো না। আর কোনো কোশ্চেন? এই কোশ্চেনটা করছিল কে বলতো, লাস্ট কে করলা কোশ্চেনটা? আমি নাবিলা। নাবিলা মনে হয় স্যার। নাবিলা, এটা তো ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু একটা, আমি এটা মিস করে গেছিলাম।
এই অ্যাকাউন্টিং রিকোয়ারমেন্টসটা কি। থ্যাংক ইউ নাবিলা। আর কারো কোনো কোশ্চেন আছে বলো? অনেক কিন্তু ডিসকাস করেছি। এবার পরীক্ষায় কোশ্চেন কিভাবে থাকবে? পরীক্ষায় কিন্তু এগুলা নাম দেওয়া থাকবে না, এক একটা ক্রাইটেরিয়া বলা থাকবে, এক একটা কন্ডিশন বলা থাকবে, সেটা কোন নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কে প্রতিফলিত করে সেটাকে খুঁজে বের করো, এবং সেই নন ফাংশনাল রিকোয়ারমেন্টটাকে কিভাবে তুমি এস্টাবলিশ করতে পারো তোমার সিস্টেমে। এগুলো কিন্তু এক একটা ক্রাইটেরিয়া ধরে ধরে তোমাকে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। এই জন্য রিয়েল লাইফ অনেকগুলো সিস্টেমের কেস স্টাডি তোমাদের করতে হবে। কেস স্টাডি না করলে এটা ধরতে পারবো না, বুঝতে পারবো না। আর একটা ক্লাস আমাদের নিতে হবে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর উপর। নেক্সট টপিক হলো আছে আমাদের, এরপরে যেগুলো এগুলো আর পড়তে হবে, এগুলো তো আমি মোটামুটি ডিসকাস করে দিলাম। প্রোডাক্ট রিকোয়ারমেন্ট, স্পেসিফাইং, এখানে ডোমেইন রিকোয়ারমেন্ট এখানে ডিসকাশন করা আছে। কি পয়েন্ট, ওকে, এইখান থেকে আমরা আবার শুরু করব রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর এইখান। ফাইজুর রহমান আছো? Yes, sir. জি স্যার। ওকে, আওয়াল হোসেন, ইয়েস স্যার। জহিরুল ইসলাম, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, মাহবুব জামান ইমন, মাহবুব জামান আছে না? বিথি রয়, বিথি গেল কই? নূরে আলম সিদ্দিক, ইয়েস স্যার। ইয়েস স্যার। হাজি আহমেদ, ইয়েস স্যার। স্যার বিথির নেটের প্রবলেম স্যার, ও ছিল। হ্যাঁ ঠিক আছে, সাইদা নাবিলা আক্তার, ইমাম হাসান, ইয়েস স্যার। আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক, সাবিকুন নাহার, ইয়েস স্যার। আরাফাত সরকার, ইয়েস স্যার। হৃদয় খান, প্রেজেন্ট স্যার। মাহবুব সাজিদ, ইয়েস স্যার। জাহিদুল আলম। Yes, আমারটা sir. দিচ্ছেন স্যার। তোমারটা কে? 23 স্যার। সাজিদ। হ্যাঁ দিয়েছি। মন্তাসা পারভিন, ইয়েস স্যার। নাহিম আহমেদ, স্যার ওর মায়ের অপারেশন আছে স্যার। শফিকুল ইসলাম, ইয়েস স্যার। আরিফুল হক, ইয়েস স্যার। আরিফ এত নিয়মান কেন? জেরিন জ্যোতি, ইয়েস স্যার। মেহেদি হাসান, ফরহাদ রেজা, ফরহাদ রেজাকে তো দেখলাম, ইভা রয়, ইয়েস স্যার। উমায়ের হোসেন, আরাফাত হোসেন, ইয়েস স্যার। জাহিদুল ইসলাম, ইয়েস স্যার। ইমতিয়াজ শুভ, ইয়েস স্যার। সমীর চন্দ্র, ইয়েস স্যার। আব্দুল্লাহ আহমেদ খান, ইয়েস স্যার। খন্দকার ফজলে রাব্বি। স্যার ও ক্লাস করছিল, কারেন্ট চলে গেছে এখন।
ঠিক আছে, এ পর্যন্তই। আর কেউ নাই? স্যার আমার অ্যাটেন্ডেন্স তোমার অ্যাটেন্ডেন্স তোর আইডি কত? 66 স্যার। 66 কি হয়েছে তোমার? 66 স্যার। অ্যাটেন্ডেন্স দাওনি কেন? স্যার আমার ওয়াইফাই কিছু কানেকশন চলে গেছে স্যার। ওকে, আর কে বাকি আছো? হ্যাঁ, নাবিলা আছো? নাবিলা অ্যাবসেন্ট। স্যার আমি পা মস্কে বাসায় শুয়ে আছি। আব্দুল্লাহ মামুন ভুইয়া অ্যাবসেন্ট। আবু বকর সিদ্দিক অ্যাবসেন্ট। মেহেদি হাসান দিয়েছি পরে। ফরহাদ রেজা অ্যাবসেন্ট। ওমায়ের হোসেন অ্যাবসেন্ট। আর সবাইকে দিয়েছি। যাও, ঠিক আছে, তাহলে ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।